ডাকাতি করতে ব্যর্থ হয়ে ৯ দিন বয়সী শিশুকন্যাকে চুরি করে নিয়ে যায় ডাকাতরা চৌধুরী বাড়ি থেকে। চৌধুরী সাহেবের মিলাদের কয়েক হাজার লোক খাওয়ানো হচ্ছিল। সখানেক ডাকাতও ঢুকে গিয়েছিল এই সব দাওয়াতি লোকেদের ভিড়ে। দাওয়াত শেষে সব মেহমানরা চলে গেলে চৌধুরী বাড়ির মানুষ যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, তখনই ধ্বংসযজ্ঞ চালাতে চেয়েছিল ডাকাতরা। রক্তের বন্যা বয়ে দিতে চেয়েছিল সে রাতে। কিন্তু সব পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে যায়, তখন প্রতিশোধ হিসেবে চৌধুরী সাহেবের ৯ দিনের বয়সী নাতনিকে চুরি করে নিয়ে যায় ডাকাত দল। সিরাজ চৌধুরী সাহেবের ৯ দিনের বয়সী নাতনিকে নিয়ে ডাকাত সর্দার নাম দিয়েছিল বিলাসী চৌধুরী বেলা। যদিও ডাকাত সর্দার চিরকুমার ছিল, তবুও নিজেকে বেলার বাবা হিসেবে পরিচয় করিয়ে রেখে দিয়েছিলেন ডাকাত সর্দার। বেলা ছিল সিরাজ চৌধুরী মানসিক ভারসাম্যহীন একমাত্র পুত্র বিপ্লব চৌধুরীর একমাত্র সন্তান। পুত্র বিপ্লব চৌধুরী ছাড়াও সিরাজ চৌধুরী দু কন্যা ছিল, নার্গিস চৌধুরী মিনু এবং বিলকিস চৌধুরী বেনু। সে রাতে নাতনি চুরি হওয়ার পর চৌধুরী রানী মেহেরুন্নেছা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেছিল নাতিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি তার নাতনিকে। চৌধুরী বাড়িতে নেমে এসেছিল এক আকাশ কালো মেঘের ছায়া। ডাকাত সর্দার তার বন্ধু ডাকাত সবুজের স্ত্রী উম্মে হাবিবার কাছে রাতের বেলাকে রেখে ডাকাতি করতে যেত, আবার ডাকাতি করে ফেরার সময় মেয়েকে সাথে করে নিয়ে আসতো। বেলা ৩ বছর বয়সে ডাকাতি করতে গিয়ে কোনো এক অজানা কারণে ডাকাত সর্দার নির্মমভাবে মারা যান। তখন বেলা ঠাঁই হয়েছে বন্ধু ডাকাত সবুজের ঘরে। সবুজ এবং সবুজের স্ত্রী তাদের মেয়ে সুলতানা তানির সাথে বড় করতে থাকেন বেলাকে। কিন্তু বেলার যখন ৫ বছর বয়স, তখন ডাকাতি করতে গিয়ে সবুজও মারা যান। সবুজের স্ত্রী উম্মে হাবিবা নিজের মেয়ে সুলতানা তানি এবং বেলাকে পালতে থাকেন জীবনের সাথে কঠিন সংগ্রাম করে। কিন্তু উম্মে হাবিবা মারা গিয়েছেন ৩ বছর হলো। এরপর ছোট বোন সুলতানা তানিকে নিয়ে অথৈ সাগরে ভাসতে থাকেন বিলাসী চৌধুরী বেলা। আপনাদের বলতে ভুলে গেছি, আমি বেলার সেই ছোট্ট বোন সুলতানা তানি। বয়সে বেলার চেয়ে ২ বছরের ছোট হলে বেলাকে আমি নাম ধরেই ডাকি। রসায়নে মাস্টার্স পড়ুয়া বেলা একই ভার্সিটিতে আমিও ভর্তি হয়েছি। আমি সমাজবিজ্ঞানে অনার্স থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছি। বেলা আর আমি ভার্সিটির কাছাকাছি একটা মেসে থেকে লেখাপড়া করছিলাম। এর মধ্যে ৯ মাস আগে বেলার জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তখন তুখোড় মেধাবী রসায়নের অনার্স ফাইনাল পরীক্ষার্থী সুন্দরী বেলার সাথে পরিচয় হয় কলেজের শিক্ষক শেখ আবু নাইম এবং তার মায়ের সাথে। মাত্র ২ মাসেই পরিচয় বেলা অকথ্য হয়েছিল শেখ আবু নাইমের সাথে। আকদের পরপরই ছিল বেলার অনার্স ফাইনাল পরীক্ষা। তাই কথা ছিল আকদের ঠিক ১.৫ মাস পর যখন অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হবে, তখনই আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে নেওয়া হবে বেলাকে। মেসে থেকেই অনার্স ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছিল বেলা, কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষা আর শেষ করতে পারেনি বেলা। তার আগেই ঘটে যায় বেলার জীবনে আরেক দুর্ঘটনা। অনার্স পরীক্ষা চলাকালে বেলা ক্যান্সার ধরা পড়ে। বেলাকে আর উঠিয়ে নেওয়া হলো না শ্বশুর বাড়িতে। বেলা আর ছুঁয়ে দেখা হলো না সংসারের সুখ। ক্যান্সার আক্রান্ত হওয়া বেলার শাশুড়ি কোনোভাবেই একমাত্র ছেলের জন্য বেলাকে আর বউ হিসেবে গ্রহণ করবে না। সে তার ছেলে নাইমকে কঠোরভাবে জানিয়ে দিয়েছিল বেলাকে ডিভোর্স দিয়ে দিতেই হবে। টিউশনি করে যেখানে আমি আর বেলা পড়াশোনার খরচ চালাচ্ছিলাম,
সেখানে ক্যান্সারের চিকিৎসা করব কিভাবে? শাশুড়ি বেলাকে অফার দেয় ডিভোর্সের বিনিময়ে যে টাকাটা পাবে সেটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করতে, কারণ ছেলেকে দিয়ে ডিভোর্স সে বেলাকে দিয়েই ছাড়বে। নিরুপায় বেলা এক বুক কষ্ট নিয়েও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ জীবন যে বাঁচাতেই হবে। তখন বেলার স্বামী শেখ নাঈম মাকে বুঝিয়েছিল, মা বেলা চিকিৎসার টাকাটা যেহেতু ভেঙে ভেঙে লাগবে, আমরা তাহলে ডিভোর্সের টাকাটা ওকে ভেঙে ভেঙে দিই, এতে আমাদের উপর চাপ কম হবে। আস্তে আস্তে পুরো টাকা দেওয়া হয়ে গেলে তখনই আমরা ডিভোর্স পেপার পাঠিয়ে দেব বেলাকে। ছেলের কথা বেলার শাশুড়ি রাজি হয়ে যায়, কারণ তাদের আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল না। একমাত্র ছেলে নাইমের চাকরির টাকা দিয়ে সংসার চলছিল তাদের। জানি না শেখ নাইম কি বেলাকে সুস্থ করে ফিরিয়ে নিতেই এই প্ল্যান করেছে। জানি না বেলার শাশুড়ি কি বেলাকে ভালোবাসতে শুরু করেছে। জানি না আজ কি আছে বিধাতার মনে। সেই ডাকাতির ঘটনায় কেটে গেছে 24 বছর। বেলা আজও জানে না তার বাবা মা কোথায় আছে। বেলা আজও দেখেনি তার বাবা মায়ের মুখ। বেলা আজও জানে না তার সত্যিকার ঠিকানা। বেলা আজও জানে না তার বাবা মায়ের বেঁচে আছে কিনা। বেলা আজ জানে না তার মায়ের নাম। আজ বেলা জীবনে আছে ক্যান্সার থেকে বাঁচার ইচ্ছে। বেলা আশা আছে স্বামীর সাথে সংসার করার। বেলা চাওয়া আছে বাবা মায়ের সাথে পরিচয় হওয়া। বেলার আকাঙ্ক্ষা আছে সে রাতে ডাকাতির ঘটনা জানা। বেলার স্বপ্ন আছে পরিবারের কাছে ফিরে যাবার। বেলার ইচ্ছে আছে মায়ের নামটা শোনার। বেলার আশা আছে তার বাবা মাকে অন্তত একবার বাবা মা ডাকার। ক্যান্সার আক্রান্ত বেলার জীবনও যে এখন শেষ বেলা চলে এসেছে, তবে কি হবে বেলার জীবনে এই সব সীমাহীন প্রতীক্ষার অবসান? বেলা জানিয়েছে 27 বছর আগের কথা। সিরাজ চৌধুরী অপূর্ব সুন্দরী মেয়ে বিলকিস চৌধুরী বেনু বিএম কলেজে যাচ্ছিল প্রথম দিন। বেনু চুলে গেঁথেছিল বেনি, জড়িয়েছিল বেলি ফুল, হাতে পড়েছিল চুড়ি, পায়ে দিয়েছিল নুপুর। চুড়ি রিনিক ঝিনিক আর নুপুরের রুমঝুম শব্দে ছন্দে ছন্দে রেনু চলছিল কলেজের পথে। সেই ছন্দে দোল দিয়েছিল 2 চাকার এক সাইকেল এসে। রেনু পড়ে গিয়েছিল পথের বাঁকে। দোল লেগেছিল রেনুর হৃদয়ে বীণায়। বেজে উঠেছিল সেই বীণার সুর। হয়তো সেই সুর ছিল প্রণয়ের সুর। সেই সুর টেনে নিয়েছিল কাছে 2 চাকার সেই সাইকেল চালকের। বেলাল চৌধুরী ছিল সেই সাইকেল চালকের নাম। বংশ চৌধুরী হলে নিঃস্ব ছিল এই বেলাল। শৈশবে বাবাকে হারালে বাগেরহাট চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়া হয় বেলাল এবং তার মাকে। নানা বাড়িতে ঠাঁই হয়েছিল বেলালের। নানির মৃত্যুর পর সেখান থেকেই মায়ের চলে আসতে হয়েছিল বেলালকে। জায়গা হয়েছিল নানা বাড়িতে, অদূর ছোট্ট ভিটে বাড়িতে। কলেজের প্রথম বছর বাকে হারিয়ে পুরো একাকী এতিম হয়েছিল বেলাল চৌধুরী। বাগেরহাটে এই এতিম বেলাল চৌধুরী কিনা হয়েছিল বরিশালে ধনাঢ্য ভদ্রলোক সিরাজ চৌধুরীর মেয়ের প্রেমে। বেলালও বেনুর কথা হয়েছিল সকাল সাজে, কথা হয়েছিল গোধূলির আলোতে, কথা হয়েছিল জ্যোৎস্না রাতে, কথা হয়েছিল দুজনের ঘর বাঁধা। কত স্বপ্ন দেখেছিল সেই ঘর নিয়ে। ঘর বেঁধে দুজনের সংসার, কন্যা সন্তান হলেও তার নাম কি হবে সেটাও ঠিক করেছিল বেলাল আর বেনু। দুজনে ভালোবেসে সুখ চেয়েছিল নিরন্তর, কিন্তু সে সুখের ঠিকানা ছিল বহুদূর। শপথ করেছিল দুজনের হাতে হাত রাখার, একই সাথে পথ চলার। হঠাৎ করে ঝড় এসেছিল সেই পথে। বিয়ে ঠিক হয়েছিল বেনুর এক অফিসারের সাথে। পালিয়ে আসতে চেয়েছিল বেনু, কিন্তু পারেনি বাবার সাথে। সিরাজ চৌধুরীর মেয়ে বেনুর বিয়ে হয়ে যায়
সেই অফিসারের সাথে। বেলালের সাথে ১৩ বছরের প্রেম ভেঙে গেল, বিয়ে হয়েছে। প্রেয়সী হারিয়ে বেলাল হেরে গিয়েছিল নিয়তির কাছে। তীব্র কষ্ট আর বেদনায় যোগ দিয়েছিল ডাকাত দলে। ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছিল ডাকাত দলকে। তখন বেলাল হয়ে গিয়েছিল ডাকাত সর্দারদের প্রিয়জন এবং পরবর্তীতে হয়েছিল ডাকাত সর্দার। ২৪ বছর আগে এই বেলালই শখানেক ডাকাত নিয়ে ছদ্মবেশে গিয়েছিল সিরাজ চৌধুরী মিলাদে। বেলাল চেয়েছিল প্রেয়সী বেনুকে তুলে নিয়ে আসতে সে রাতে। ডাকাতি আর ধ্বংসযজ্ঞ চালাবে চৌধুরী বাড়িতে। ভেঙে দিয়ে যাবে সেই অভিজাত্য, যে অভিজাত্যের কারণে সিরাজ চৌধুরীর মেয়ে বিয়ে দেয়নি তার কাছে। হত্যাযজ্ঞ এবং চালাতে চেয়েছিল চৌধুরী বাড়িতে। কোনো এক অজানা কারণে বেলাল ডাকাতি করতে পারেনি সেই রাতে। কিন্তু ডাকাতি করতে না পেরে বেলাল যখন হন্য হয়ে বেনুকে খুঁজছিল, তখনই নজর পড়ে এক শিশুকন্যার দিকে। মানসিক ভারসাম্যহীন ঘুমন্ত বাবা বিপ্লব চৌধুরীর পাশে ঘুমিয়েছিল শিশুকন্যা, যে শিশুকন্যাকে দেখতে অনেকটাই প্রেয়সী বেনুর মতো লাগছিল বেলালের চোখে। বেলাল চুরি করে নিয়ে যায় চৌধুরী বাড়ির শিশুকন্যাকে। প্রণয়ের কালে প্রেয়সী বেনুর সাথে ঠিক করে সেই নাম রাখা হয় এই শিশুকন্যার। ডাকাত সর্দার বিলাসী চৌধুরী বেলা নাম দিয়েছিলেন এ ৯ দিনের বয়সী চুরি করে আনা শিশুকন্যা। ডাকাত সর্দার বেলাকে বাবার নাম শিখিয়েছিল বেলাল চৌধুরী আর মায়ের নাম শিখিয়েছিল বিলকিস চৌধুরী বেনু। বেলাকে নিয়ে আসার পর বেলাল আর কোনোদিনও যায়নি বেনুর খোঁজে। বেনুর স্মৃতি হিসেবে হয়তো শিশুকন্যা বেলাকে নিয়ে বাঁচতে চেয়েছিল ডাকাত বেলাল। রাতে ডাকাতি করে, দিনে শিশুকন্যা বেলাকে নিয়েই জীবন কেটে যাচ্ছিল বেলালের। ডাকাতি করতে গিয়ে হঠাৎ মৃত্যু হতে পারে ভেবে জীবনের সব কথা ডায়েরিতে লিখে গিয়েছিল বেলাল। বেলালের ডায়েরি থেকে বেলা জানতে পারে তার সত্যিকার বাপ দাদার নাম, দাদি ফুফুর নাম, কিন্তু বেলা জানে না তার মায়ের নাম। হয়তো ডাকাত সর্দার বেলা নিজেও জানতো না বেলার মায়ের নাম। আজও বেলার পরিচয়ের ক্ষেত্রে ডাকাত বাবা বেলাল এবং ফুফু বেনুর নামই রয়েছে বাবা মায়ের নাম হিসেবে। বেলার পরিচয় নিজেইভাবে ঠিক করে রেখেছিল ডাকাত সর্দার বেলাল। বন্ধু সবুজকে বেলাল বলে গিয়েছিল যদি তার কোনোভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে, তবে শিশুকন্যা বেলাকে যেন চৌধুরী বাড়িতে ফিরে দেওয়া হয়। বেলালের মৃত্যুর পর বেলাকে নিয়ে যাওয়া হয়েছিল ডায়েরিতে লিখে যাওয়া চৌধুরী বাড়ির ঠিকানা, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় সেই ঠিকানা মেঘনার জলে ঢেকে গেছে। জানা যায় ২ বছর আগে মেঘনা নদী ভেঙে নিয়ে গেছে চৌধুরী বাড়িটা। স্থানীয় কেউ বলতে পারে না নদী ভাঙনের পর চৌধুরী পরিবার কোথায় গিয়েছে। এরপরই সবুজ ডাকাত মারা যায়। সবুজ ডাকাতের বউ উম্মে হাবিবাও একবার গিয়েছিল বেলাকে নিয়ে চৌধুরী বাড়ির খোঁজে, কিন্তু সেখানে এখনো শুধু মেঘলার জল। ওইদিকে ডাকাত সর্দার বেলাল একটা শেষ চিঠি ও লিখে রেখে গেছে প্রেয়সী বেনুর জন্য। ২৪ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত বেলা জানে না কি লেখা আছে সেই চিঠিতে। বেলা আজও জানে না ফুফু বেনুর ঠিকানা। বেলা জানে না এই শেষ চিঠি সে পৌঁছে দিতে পারবে কিনা। বেলা জানে না তার জীবনে এসব প্রতীক্ষা অবসান হবে কিনা। সময়টা ছিল এক ফাগুন বিকেল। ধরায় বসেছিল বসন্ত ফুলের মেলা, কিন্তু সবচেয়ে সুন্দর ফুল ছিল বিলাসী চৌধুরী বেলা। সেদিন বেলার কানে পড়েছিল ঝুমকা, কপালে দিয়েছিল কালো টিপ আর হাতে পড়েছিল ঝুমকো চুড়ি। আকাশি দোপাট্টা বেলার উড়ছিল হাওয়ায়, আর খোলা চুল উড়ছিল বসন্ত বাতাসে মাতাল দোলা। সে ফাগুন বসন্ত বিকেলে কোকিলের কুহু কুহু সুরে বেলা হারিয়ে যাচ্ছিল দূর থেকে বহু দূরে। আমি আর বেলা ভার্সিটির কাছে একটি
কফি শপে গিয়েছিলাম সেই দিন। ওই কফি শপে শেখ আবু নাঈম নামে এক কলেজ লেকচার এসেছিল সেই দিন। হয়তো নাঈমের হৃদয়ে তখনও এই বিলাসী বেলা দিয়েছিল প্রেমের দোলা। হয়তো সে প্রেমের দোলায় তার হৃদয়কে করে দিয়েছিল ভীষণ উতলা। কফি শপে থেকে ফিরে আসার সময় শেখ নাঈম খানিক এসে মনোযোগ কেড়েছিল বেলার। এক্সকিউজ মি, জি আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। আপনার নামটা জানতে পারি? নাই। বিলাসী চৌধুরী বেলা। বাহ, আপনার নামটা খুব সুন্দর, আর আপনি দেখতেও সুন্দর। ধন্যবাদ। আমার নাম শেখ আবু নাঈম। আমি একজন লেকচারার। খুব ভালো, আপনার পরিচয় জেনে খুশি হলাম। বেলা, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমাকে? না, তবে আপনার ফোন নাম্বার দিয়ে যেতে পারেন। আমি কল দিয়ে সারপ্রাইজ দিব আপনাকে। শেখ নাঈম মহা খুশি হয়ে গিয়েছিল। ভেবেছিল বেলা সত্যি হয়তো তাকে কল দিয়ে সারপ্রাইজ দিবে, কিন্তু এটা যে ছিল শুধু সৌজন্যবোধ সেটা আমি ভালো করেই বুঝেছিলাম। মহা খুশিতে নাঈম তাড়াহুড়া করে বলেছিল, ঠিক আছে, আপনার ফোন নাম্বার সেভ করে রাখুন। হচ্ছে আমার নাম্বার। এরকম বাংলা ইংলিশ মোবাইল নাম্বারও কারো থাকে? বাংলা ইংলিশ মেশানো এমন নাম্বার আমি জীবনে শুনিনি বেলা। সরি, আমি ইংরেজিতে বলছি। রুমে এসে বেলা ভুলে গিয়েছিল শেখ নাঈমকে ফোন কলও দেয় হয়নি, কারো কথাও হয়নি। কথা বলতে না বলতে তো তখন নিজের ফোন নাম্বার দিয়ে আসেনি বেলা। ঠিক 7 দিন পর বেলা আবারও গিয়েছিল সেই কফি শপে। বেলা দেখতে পায়নি শেখ নাঈমকে। কফি শপ থেকে ফেরার পথে সেদিন নাঈম আবারও পিছু নিয়েছিল বেলার। পিছন থেকে বেলাকে ডাকছিল নাঈম। এক্সকিউজ মি, মিস্টার বেলা শুনুন। জি আপনি? হ্যাঁ আমি। আপনি কিন্তু আমাকে ফোন দেননি, আমি ভুলে গিয়েছিলাম। আজ আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন? ঠিক আছে, ফোন নাম্বার বলুন। সে রাতে বেলা ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। শেখ নাঈম কল দিয়েছিল রাতে 11টার দিকে। বেলা কল রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কি করেছিলেন বেলা? ঘুম করে স্বপ্ন দেখছিলাম। আপনার ঘুম ও স্বপ্ন দুটো ভেঙে দেওয়ার জন্য আমি দুঃখিত। ঠিক আছে, কিছু বলবেন বেলা? হ্যাঁ, আমার একটা জিনিস জানা দরকার ছিল। তাহলে জানার চেষ্টা করুন বেলা। আপনি কি কাউকে পছন্দ করেন বেলা? হ্যাঁ করি। শেখ নাঈম মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। হয়তো কষ্টটা উকি দিয়েছিল তার বুকে, কিন্তু পরক্ষণে যথেষ্ট মানসিক শক্তি সঞ্চয় করে শেখ নাঈম জিজ্ঞেস করেছিল, কাকে পছন্দ করেন আপনি? বেলা বলেছিল, আমার নিজেকে বাঁচিয়েছেন আমি আমাকে। সত্যি কারো সাথে আপনি প্রেম করবেন না বেলা? প্রেম যদিও আমি করি না, তবে অন্যকে প্রেমে আমি পড়াই। শেখ নাঈম ভাবছে, আমাকেও প্রেমে পড়িয়েছেন আপনি বেলা। কি করে বলবে নাঈম যে আজ তার হৃদয় শুধু বেলাকেই চায়। নাঈমের এসব ভাবনার মধ্যে বেলা তাকে প্রশ্ন করেছিল, আপনি প্রেম করেন, ভালোবাসেন কাউকে? শেখ নাঈম যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। উত্তরে বলেছিল, এই উদাস বাসন্তী হাওয়ায় ভালোবাসা এসে মোর হৃদয় রাঙিয়া। বুকে আজ ভাসছে প্রেমের ভেলা, হৃদয় আজ চাইছে শুধু আপনার বেলা। এই হৃদয় মহাসমুদ্রে যেতে চায় প্রেমের ভেলা। এই যাত্রা ভালোবাসায় জড়াতে চাই আপনার বেলা অবেলা। বেলা 1 মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে বেশ মুখ নিয়ে চুপচাপ অপেক্ষা করেছিল পরবর্তী কথা শোনার জন্য। শেখ নাঈমই আবার কথা শুরু করলো, বেলা, আপনার দেশের বাড়ির ঠিকানা দিতে পারবেন? বেলা পেয়েছিল মহাখুশি। নাঈমকে যে শিক্ষা দিতেই হবে। বেলাকে প্রেম নিবেদন করেছে, বেলা কি ছেড়ে দেবে নাকি? বেলা বেশ জোরালো কণ্ঠে বলেছিল, অবশ্যই। আপনার ঠিকানা লিখে আমাকে টেক্সট করুন তাহলে। নাই, না, আমি ফোনের ঠিকানা বলবো, আপনি লিখে নিতে পারেন। ওকে, আমি কাগজপত্র নিয়েছি। বলুন আপনার বাবার নাম।
সুরজ মিয়া। আপনার মায়ের নাম কি বেলা? চাঁদ বিবি। আপনার গ্রাম বা এলাকার নাম? গ্রামের নাম আকাশিগাঁও। আমি বুঝতে পেরেছিলাম বেলা বোকা বানাচ্ছে শেখ নাইমকে। বেলা আমার দিকে তাকিয়ে রহস্য হাসি দিয়েছিল, যার অর্থ ছিল, তানি এ বেটা খুব ব্যাকুল। শেখ নাইম জিজ্ঞেস করেছিল, আপনার থানার নাম কি? বাগেরহাট সদর। তাহলে আপনার জেলা হচ্ছে বাগেরহাট। হ্যাঁ, সেই দিন ফোন রেখে বেলা আমাকে বলেছিল, তানি বেটাকে আজও বোকা বানিয়েছি, একদম আকাশের ঠিকানা দিয়ে দিয়েছি এই বেটাকে। এখন খুঁজে দেখুক এই আকাশের ঠিকানা। আমি জিজ্ঞেস করেছিলাম, তুই কি ওনার প্রেমে পড়েছিস বেলা? বেলা বলছিল, কখনোই না। অথচ কিছুদিন পরে বেলা কৃষ্ণামণি চৌধুরীর এর প্রেম প্রেম আবহে সে বিখ্যাত গান শুনল, ওই পাহাড়িয়ার মন, ওই পাহাড়িয়ার মন। এভাবেই প্রেম শুরু হয়ে মাত্র 2 মাসে পরিণতি লাভ করেছিল। নাইম সবকিছু জেনে শুনে বিয়ে করেছিল বেলাকে, কিন্তু সংসার হয়নি। এখনো বেলা মেসে থেকে বেলা লড়েছে ক্যান্সারের সাথে। শেখ নাইম এখনো জানে না যে বেলা ছোটবেলা থেকে বাবার ঘর থেকে চুরি হয়ে গিয়েছিল। নাইম এটাও জানে না যে বেলা তার সত্যিকারের বাবার ঘরে বড় হয়নি। নাইম এটাও জানে না যে বেলা তার রক্তের কাউকে আজও চিনে না। জীবনে এত দুঃখের কথা বেলা কি করে বলবে নাইমকে? নাইম জানে ডাকাত বেলাল চৌধুরী বেলার বাবা। নাইম তার মাকে কোনোদিন বলেনি যে বেলা এক ডাকাতের মেয়ে। নাইমের মা জানে বেলা এটি। বেলা আত্মীয় বলতে শুধু সুলতানা তানিকে চেনে নাইমের মা। ডাক্তারি তথ্য অনুসারে ঠিকভাবে চিকিৎসা চালিয়ে নিতে পারলে বেলা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বেলার এই মুহূর্তে ভীষণ মানসিক সাপোর্টও দরকার। কিন্তু স্বামী শেখ নাইম বেলার সাথে লুকিয়ে কথা বলে। বেলার শাশুড়ি কঠোর নিষেধাজ্ঞা আছে। বেলা নিজেও শেখ নাইমের সাথে খুব বেশি কথা বলতে চায় না। বেলা যেহেতু ডিভোর্স দিতে হবে, সেখানে মায়াবাইয়ের কি লাভ? তাছাড়া বেঁচে থাকতে কিনা সেখানে সে নিশ্চয়তা নেই। সেখানে শুধু শুধু বেলা নাইমকে নিজের সাথে জড়িয়ে রাখতে চায় না। বেলা নাইমের সাথে দূরত্ব রাখলেও মনে মনে ঠিকই স্বপ্ন দেখে যে সুস্থ হলে নাইমের সাথে সংসার করবে। এজন্যই বেলার শাশুড়ি যখন নাইমের সাথে দূরত্ব রাখতে বলে তখন বেলা ভীষণ কষ্ট পায়। আজ আবার বেলার শাশুড়ি আসবে, জানি না আজ কি বলে যাবে উনি বেলাকে। দেখা হলে বেলাকে মানসিকভাবে একদম বিপর্যস্ত করে দেন উনি। বেলার শাশুড়ি চলে এসেছে, আমি ওনাকে হালকা নাস্তা দিচ্ছি। শাশুড়িকে দেখে বেলা করেছে, উনি কথা বলছে বেলার সাথে। কি অবস্থা তোমার? জি ভালো, আপনি ভালো আছেন? তুমি আর ভালো থাকতে গিয়েছো কোথায়? মরে গিয়েও তো শান্তি দিতে পারো। বেলা মাথা নিচু করে চুপ করে আছে, হয়তো ভাবছে কি বলবে শাশুড়িকে। ওর শাশুড়ি আবার শুরু করেছে, কত টাকা দিয়েছে নাইম তোমাকে? টাকার হিসাবটা নাইম তার মাকে জানাতে নিষেধ করে দিয়েছে বেলাকে। বেলা সেভাবেই উত্তর দিচ্ছে, আসল হিসেবটা আপনার ছেলে নাইম জানে, আমি জানি না। জানবে কিভাবে? পরের টাকা খাওয়ার সময় কারো হিসেব থাকে নাকি? বেলা কি বলবে এই দস্যি মহিলাকে? এবারও চুপ করে আছে বেলা। বেলার শাশুড়ি আবার শুরু করেছে, তোমার কাবিনের চেয়ে অনেক বেশি টাকা নাইম তোমাকে দিয়ে দিয়েছে। শর্ত ছিল ডিভোর্সের বিনিময়ে চিকিৎসা করাবো তোমার। এবার ধরে নাও নাইমের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। জি, আমি নাইমের জন্য মেয়ে দেখছি, তুমি ভুল করে আর কখনো নাইমের সাথে যোগাযোগ করবে না। বেলা বলছে, ঠিক আছে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে ওনার কথা শুনে। আমি গিয়ে বললাম, বেলা তো সুস্থ হয়ে যেতে পারে। নাইম ভাইকে বিয়ে না করিয়ে আপনার অপেক্ষা করা উচিত। উনি আমাকে বলেন, সুলতানা তানি, আমাকে তোমার জ্ঞান দেওয়া লাগবে না। ক্যান্সার সুস্থ হয়ে গেলে শরীরে অনেক সমস্যা থেকে যায়। এমন একটা ত্রুটিযুক্ত মেয়েকে আমার ছেলের জীবনে ফিরিয়ে নেব না। আপনার উচিত বেলা সুস্থ হলে ওকে নাইম ভাইয়ের জীবনে ফিরিয়ে নেওয়া, ওদের সংসার করতে দেওয়া। ওকে ডিভোর্সের টাকা দিয়ে দিয়েছি, আবার সংসার করতে কেন দেব? সেই টাকা তো বিয়ে করলে দিতে হয়। তাছাড়া একজন স্বামী তার স্ত্রীকে অনেক টাকা পয়সা এমনিতে দিতে পারে।
তোমার এত সব আমাকে শেখাতে হবে না। বেলা সুস্থ হলে আমার ছেলে জীবনে আর ফিরতে পারবে না। এটাই আমার শেষ কথা। বেলার শাশুড়ি চলে গিয়েছে। এমন স্বার্থপর মানুষ মনে হয় পৃথিবীতে আর একজনও নেই। অথচ বেলা যেদিন প্রথম শেখ নাঈমের সাথে ফোনে কথা বলছিল, তার এক সপ্তাহের মধ্যে নাঈম তার মাকে নিয়ে এসেছিল বেলাকে দেখাতে। বেলা অনার্স পরীক্ষার আগেই বিয়ে করতে চায়নি। মা আর ছেলে অতিরিক্ত আগ্রহের কারণে অনার্স পরীক্ষার আগে আকদ করতে রাজি হয়েছিল বেলা। আর এখন কতটা পরিবর্তন হয়েছে মহিলা। ক্যান্সারের কারণে বেলা একদম শুকিয়ে গেছে, মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে। আমি টাইম করে প্রতিদিন বেলাকে একবার পার্কে হাঁটাতে নিয়ে যাই। আজ বেলা পার্কে এসে হাঁটছে না, বেঞ্চে বসে শুধু চোখের জল ফেলছে। পার্কের এখানে কিছু মানুষের মুখ পরিচিত হয়ে গেছে আমাদের। প্রায় প্রতিদিনই দেখা হয় এদের সাথে, যদিও কখনো কথা হয়নি। আজ এমনই একজন মহিলা বেলাকে কাঁদাতে দেখে বেঞ্চের কাছে এসে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন মা? আমার মন ভালো নেই আন্টি। বেলা, কি হয়েছে তোমার মনে? আমি অসুস্থ, তাই মন খারাপ আন্টি। অসুস্থ হলে মন খারাপ করতে নেই, তাহলে মন আরো বেশি খারাপ হয়ে যায়। আমার কিছু ভালো লাগে না আন্টি। আচ্ছা, তোমাদের দুজনের নাম কি? আন্টি জিজ্ঞেস করছে। আমরা দুজনেই আমাদের নাম বললাম। আন্টি বেলাকে বললেন, তোমাকে দেখলে আমার খুব মায়া হয়। তোমার মোবাইল নাম্বারটা দাও তো মা। আন্টি বলছেন, আগামীকাল আমার মেয়ের জন্মদিন, 20 বছর হবে আমার মেয়ের। আমি ফোনে তোমাকে ঠিকানা টেক্সট করে দিব, তোমরা দুজন জন্মদিনে চলে আসবে, মন ভালো হয়ে যাবে তোমাদের। সন্ধ্যা হয়ে গেছে, আমরা পার্ক থেকে বাসায় চলে এসেছি। বেলা আগে খুব পড়ুয়া ছিল, অসুস্থতার কারণে এখন তার আর সেরকম লেখাপড়া করে না। আজ তো আবার শাশুড়ি চোখ রাঙানি পেয়ে বেলার মন খারাপ হয়ে আছে। বিছানায় শুয়ে আছে বেলা। আজ আরো একজনের হয়তো আসার কথা ছিল, কিন্তু এখনো সে আসেনি। যদিও সে আমাদেরকে জানায়নি যে সে আসবে, তবুও আমরা বুঝি সে আসবে। কারণ যেদিনই শেখ নাঈম মা আসে, সেদিনই নাঈমও আসে। মা এসে গাছে গোড়া কেটে রেখে যায়, আর নাঈম এসে সে গোড়ায় গাছে জোড়া লাগানোর চেষ্টা করে। বেলা পাড় থেকে এসে মোবাইল বন্ধ করে রেখেছেন, কারণ বেলাও চায় নাঈম দূরে থাকুক। যদিও সেটা পরিস্থিতি আর অসুস্থতার কারণে। মনে মনে নাঈমকে না চাইলেও নাঈমের মায়ের ধমকে এতটা কাঁদার কথা না বেলার। ছোটবেলা থেকেই আমি আর বেলা একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করি। আমাদের পৃথিবীটা তো এই দুজনকে সীমাবদ্ধ। বেলার মুখে না বললেও ওর অনেক কিছু বুঝি আমি। আমার ফোন বেজে যাচ্ছে, বেলা চিৎকার দিয়ে বলছে, ফোন বন্ধ রাখত অনেক। না ওনার সাথে কোনো কথা বলতে চাই আর না দেখা করতে চাই। বেলা ভাবছে শেখ নাঈম কল দিয়েছে। আমি বসে মুড়ি খাচ্ছি, এখনো দেখি কে কল দিয়েছে সেটা। আবার ফোন বেজে যাচ্ছে, এবার যে দেখতেই হয়। হ্যাঁ, শেখ আবু নাঈমই কল দিয়েছে। বেলার ফোন বন্ধ পেয়ে আমাকে কল দিচ্ছে নাঈম শেখ। আবারও কল দিচ্ছে উনি। বেলা আবার ফোন বন্ধ করে রাখার অনুরোধ করছে। আমি ফোন বন্ধ করে দিলাম। আমি পড়তে বসে গেছি, আমার পরীক্ষার সামনে। বেলা রসায়ন পড়ছে, ওদের সাবজেক্ট অনেক বেশি পড়তে হয়। আমার সমাজবিজ্ঞানে পড়ার চাপ ওদের তুলনায় অনেক কম। বেলা মাস্টার্স পরীক্ষা হতে এখনো অনেক দেরি আছে। বেলা, তানি, মেসের মালিকের কণ্ঠ শোনা যাচ্ছে। হ্যাঁ, মেসের মালিকই চলে এসেছে। আমি দরজা খুলে দিচ্ছি। আন্টি রুমে ঢুকে বেলাকে ডাকছে, এই বেলা, এই বেলা, ওঠ ওঠ। ফোন বন্ধ রেখেছিস কেন তুই? তোর জামাই এসেছে মেসের সামনে, আমাকে ফোন দিয়ে বলেছে তোকে নিচে পাঠাতে। মেস মালিকের তো আর বলা যাবে না নিজের ভিতরের কথা, দস্যি শাশুড়ির কথা। এবার যে বেলাকে যেতেই হবে। মেসের মালিক চলে গেছে। বেলা চুল আসছে। অনেক দুঃখের মাঝেও স্বামী বেচারার কথা শুনলেও বেলা চোখে সুখের ঝিলিক থাকে। অনেক দুঃখের মাঝেও বেলা নাহিম শেখকে হাসায়। কি হাসি খুশি ছিল বোনটা আমার। বেলা এখন নিচে চলে যাচ্ছে। আমি জানালার দিকে দেখছি, নিচে
শেখ নাইম পায়চারি করছে বেলার জন্য। বেলা নাইমের সাথে কথা শেষ করে নিচ থেকে চলে এসেছে। বেশ খুশি দেখাচ্ছে এখন বেলাকে। আমি জিজ্ঞেস করলাম, তুই এত খুশি কেন বেলা? তানি, আজ নাইমকে ইচ্ছে মতো বলে দিয়ে এসেছি। কি বলছিস বেলা? অনেক কিছু বলে দিয়েছি, শোন তাহলে। তুই ফোন বন্ধ রেখেছ কেন বেলা? আমি আর আপনার সাথে কথা বলবো না। আমি ভাবছি আপনাকে ডিভোর্স দিয়ে নতুন একটা বিয়ে করব বেলা। আমার মা তোমাকে বলে গেছে যে তোমাকে ডিভোর্স করিয়ে ছেলেকে আবার বিয়ে দেবে। এটা তো আমার মায়ের কথার জন্য আমি দুঃখিত। আমি আসলে পাত্র দেখছি বিয়ের জন্য। ফাজলামো করো না বেলা। আমি কখনই তোমাকে ডিভোর্স দিব না। অন্য কাউকে বিয়েও করব না এ জীবনে। মায়ের কথা মতো বিয়ে করে নিন বেলা। সম্ভব না। কেন সম্ভব না? ভালোবাসি আমার বউকে। ঠিক কতটা ভালোবাসেন? এক সমুদ্র ভালোবাসা রেখেছি তোমার জন্য। আমার এই হৃদয়ে সায় তুমি উর্মি হয়ে দুলবে, হাওয়া হয়ে আমায় দোলাবে, অবাধ্য স্রোত হয়ে আমার বুকে আর স্রোতসম্বিনী হয়ে মোহনায় আমাতে হারাবে। এসব ভালোবাসার কথা না বলে আপনার আসলে আমাকে ভুলে যাওয়া উচিত। মায়ের কথা চলা উচিত আপনার। আসলে আমার মা একটু অন্যরকম। অনেক ঝামেলা করে সে। 4 বছর বয়স থেকে একা একাই মা আমাকে মানুষ করেছে। মাই আমার মা, মাই আমার বাবা। আমার জীবনে এসব কথা তোমাকে কখনোই বলা হয়নি। আমার অনেক কথা বলা হয়নি আপনাকে। এসব না বলা কথা শুনতে হলে তো আমাদের দেখা করতে হবে, কথা বলতে হবে। নাই, শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। আমাদের দুজনের দূরে থাকা উচিত। আমার ইচ্ছে করে তোমায় নিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু মাকে ছেড়ে যাওয়া সম্ভব না। তোমাদের দুজনকেই লাগবে আমার। আপনি এক সমুদ্র ভালোবাসা রেখেছেন আমার জন্য, অথচ আপনার মা আমাকে মেনে নিবে না। মায়ের কারণেই আপনাকে সেই ভালোবাসার সমুদ্রে ভাটি লেগেই থাকবে। মা আসলে আমাকে নিয়ে সারা জীবন সংগ্রাম করতে করতে এভাবে রকচাটা হয়ে গেছে। বেলা, ওর নাম নাইম শেখের কথোপকথন শেষ করেছে। আমি বেলাকে বললাম, এতদিনের স্বামীকে এই সামান্যটুকু কথা বলে এত খুশি তুই? ডাকাতের মেয়ে হয়েছিস, ডাকাত ডাকাত কথা বলতে পারিস? নাও, আমি যে বেশি কিছু বলতে পারি না রে। তোর শাশুড়ির কাছ থেকে কথা শিখে নিস, তাহলে দস্যুর মতো সবাইকে সবকিছু বলে দিতে পারবি। ভালো উপদেশ দিয়েছিস তানি। বেলা হাসতে হাসতে শেষ। বেলা বলছে, আমার দুজনে দুই ডাকাতের মেয়ে হয়েও অন্যকে দস্যু বলছি। পরদিন বিকেলের ঘটনা। আজ আমরা চলে এসেছি সেই আন্টির মেয়ের জন্মদিনে। আন্টির মেয়ে রাহা দেখতে খুব সুন্দর। জন্মদিনে রাহা সেজেছে খুব সুন্দর করে। আজ জন্মদিনে এসে আমরা অনেক মজা করছি। বেলাও খুশি হয়েছে। আন্টির মেয়ে রাহা খুব মিশে গেছে আমাদের সাথে। অনুষ্ঠানের শেষে অনেক মেহমান চলে গেছে, কিন্তু আন্টি আমাদের দুজনকে বসিয়ে রেখেছেন। কেন বসিয়ে রেখেছেন জানি না। আন্টির মেয়ে রাহা চলে এসেছে আমাদের কাছে। রাহা বেলাকে বলছে, তুমি নাকি কাল পার্কে বসে কেঁদেছিলে। কি অসুখ তোমার আপু? আমার শুধু অসুখ না, আমার অনেক দুঃখও আছে রাহা। কি এমন রোগ আর শোক তোমার বেলা আপু? অনেক কাহিনী আছে আমার জীবনে, এত সব বলতে অনেক সময় লাগবে রাহা। এবার আন্টি বলে উঠল, পার্কে তো বেশি সময় পাই না, প্রায় তোমাকে মুখে মলিন করে রাখতে দেখি। তোমার কাহিনী শোনার জন্য আজ তোমাকে এখানে ডেকেছি। বেলা আবার তার ডাকাত বাবার ডায়েরি থেকে যা জেনেছে সেটা বলতে শুরু করেছে। এক ডাকাত অনেক দিন ধরে আমার দাদাবাড়িতে আক্রমণ করার জন্য যথার্থ সুযোগের অপেক্ষায় ছিল। আমার যখন মাত্র 5 দিন বয়স, তখন আমার দাদা সিরাজ চৌধুরী মারা যান। সিরাজ চৌধুরীর মৃত্যুর চারদিকে দিন মিলাদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। হাজার হাজার মানুষ খাওয়ানো হচ্ছিল সেই মিলাদের অনুষ্ঠানে। ডাকাত সর্দার দলবল নিয়ে সেই মিলাদে তিনি আক্রমণ করতে আসে আমার দাদা বাড়িতে, কিন্তু কোনো এক অজানা কারণে আক্রমণ করতে না পেরে প্রতিশোধ হিসাবে আমাকে চুরি করে নিয়ে যায় ডাকাত সর্দার। সেই দিন আমার বয়স ছিল মাত্র 9 দিন। এবার বেলা এক এক করে প্রায় সব ঘটনা খুলে বলছে সেই আন্টির বাসায়। বেলার ঘটনা শুনে কান্না করতে শুরু করেছে এখানে উপস্থিত কয়েকজন। সেই আন্টি রাহার আম্মু বেলার কাছে এসে বসেছে। আন্টি বেলার থুতনি ধরে বেলাকে বলছে, তোমার জীবনে ঘটনা যে বাপ দাদার নাম বলছো, এই নামগুলো মনে হয় আমার পরিচিত।
হয়তো খুব শীঘ্রই তোমার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমি ভাবছি তবে কি এই আন্টি বেলার রক্তের কেউ? বেলা কি সত্যি খুঁজে পাবে তার পরিবারকে? 15 দিন পরের ঘটনা। শেখ নাঈম বেলাকে ফোন করে বলছে যে তার মা রাতের ট্রেনে 3 দিনের জন্য চট্টগ্রামে যাচ্ছে। নাঈম সাহেব সকালে এসে বেলাকে তার বাসায় নিয়ে যাবে। বেলা এখনো নাঈমের সাথে সংসার করা হয়নি। অসুস্থতার কারণে হয়ে ওঠেনি বৈবাহিক ঘনিষ্ঠতা। বেলা নাঈমকে এক বাক্যে না বলে দিয়েছে যে সে নাঈমের বাসায় যাবে না। নাঈমের মা সেখানে তার ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছে। সেখানে বেলা কিভাবে নাঈমের বাসায় যাবে? তাছাড়া বেলা বেঁচে থাকলে নাঈমের সাথে তার মা ডিভোর্স করিয়ে ছাড়বে। সেখানে বেলা কোন দুঃখে 3 দিনের জন্য সংসার করতে যাবে? ওইদিকে বেলা ভাবছে নাঈমের মা ছেলের জন্য হয়তো মেয়ে দেখতে চট্টগ্রাম যাচ্ছে। এই অবস্থা বেলার কেন যাবে নাঈমের বাসায় 3 দিনের জন্য? নাঈমের মা যোগাযোগ বন্ধ করে আদেশ দিল নাঈম মাঝেখানে একবার এসে বেলাকে টাকা দিয়ে গেছে। পরদিন সকালে শেখ নাঈম এসে আমাদের মেসের সামনে অপেক্ষা করছে। সে বেলাকে বাসায় নিয়ে ছাড়বে। বেলার সাথে আমাকেও নিচে ডেকেছে শেখ নাঈম। আমি এদের দুজনের মাঝে কি বলবো বুঝতে পারছি না। শেখ নাঈম বেলাকে বলছে, প্লিজ বেলা, আমার বাসায় চলো। এখানে আমার বোন সুলতানা তানি আমার যত্ন করে। আপনার বাসায় গেলে আমার যত্ন হবে না বেলা। তোমার বোন সুলতানা তানি চেয়েও আমি কম যত্ন করব না। যত্ন নিয়ে তুমি কোনো টেনশন করো না। আপনি যত্ন করলে আমি যাব না। কারণ আপনার মা আমাকে আপনার সাথে যোগাযোগ রাখতে নিষেধ করেছে। দেখো বেলা, আমার জন্য হলেও মায়ের বলা এসব কথা তুমি ভুলে যাও। আর এখন চলো তো। আমার সাথে সম্ভব না। কেন বেলা? আপনার সাথে তো আমার ডিভোর্স হবে। তাছাড়া আপনার মা সম্ভবত চট্টগ্রাম আপনার জন্য পাত্রী দেখতে গিয়েছে। আমি কখনোই অন্য মেয়েকে বিয়ে করব না। তাছাড়া মা পাত্রী দেখতেও যায়নি। আমার মা প্রতি বছরে 2-3 দিনের জন্য এভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তারপরও আমি যাব না আপনার বাসায়। দেখো বেলা, তোমার সাথে অনেক কথা বলতে চাই আমি। অনেক কথা না হয় ফোনে বলবেন। এটা বলে বেলা চলে এসেছে শেখ নাঈমের সামনে থেকে। শেখ নাঈমকে ফিরিয়ে দিয়ে রুমে এসে বেলা অনেক কান্না করেছে। বেলা যে প্রতীক্ষায় ছিল নাঈমের সাথে সংসার করার, কিন্তু এভাবে চোরের মতো গিয়ে ডিভোর্সের ফাঁসি ধরিয়ে সামনে রেখে বেলা সংসার করতে চায়নি। তাই হয়তো বেলা কষ্ট হচ্ছে। ওইদিকে পার্কে যে আন্টি রাভার আম্মু সাথে পরিচয় হয়েছিল, সে আন্টির নাম কাজী রাবেয়া। এই 15 দিনে রাবেয়া আন্টির সাথে পার্কে বেশ কয়েকবার দেখা হয়েছে। ফোনেও বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু বেলা কোনো আপন পরিচয়ও নেই, এখনো দেয়নি। শুধু আমাদেরকে ধৈর্য ধরতে বলেছে। কিন্তু আপনজনের সাথে পরিচয় হওয়ার জন্য বেলা যে শুধুই প্রতীক্ষায় আছে। আজ দুপুরে বেলাকে নিতে আবার নাঈম শেখ এসেছে। আজ সে বেলাকে না নিয়ে যাবেই না। এখনো তার মায়ের চট্টগ্রাম থেকে ফিরতে 2 দিন বাকি। তাই সে বেলাকে বাসায় নিয়ে যেতে চায়। কিন্তু আজ আর বেলা স্বামীকে না করতে পারেনি। বাধ্য হয়ে এই দুপুরবেলায় নাঈমের সাথে তার বাসায় চলে যাচ্ছে। শেখ নাঈম কলেজ থেকে এখানে এসে বেলাকে নিতে। সে নাকি এই 2 দিন ছুটি নিচ্ছে বউয়ের সাথে সংসার করার জন্য। বেলা চলে গেলে নাঈমের সাথে আমার আজকে একাই থাকতে হবে। আমি ভাবছি লাঞ্চ করে শুয়ে থাকবো। খেয়ে শুয়ে আছি আমি। প্রায় 1 ঘন্টা হলো বেলা মেস থেকে নাঈমের সাথে গিয়েছে। বেলা আমাকে এখনো ফোন দেয়নি। ভাবছি বেলাকে একটা কল দিই। খটখট দরজা নক হচ্ছে। এই অসময় কে এলো? বিছানায় শুয়ে আমি জানতে চাইলাম কে। দরজা খুলে দেখি তানি। আমি বেলা কান্নারত অবস্থায় বলছে, হায় হায়, 1 ঘন্টার আগেই তো নাঈমের সাথে 2 দিনের সংসার করতে গেলি, চলে এলি কেন? আমি দরজা খুলে দিয়েছি। কিরে বেলা? আমাকে জড়িয়ে ধরে কাঁদছে বেলা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বেলা? বেলা কাঁদতে কাঁদতে বলছে, আমি নাঈমের বাসায় যাওয়ার পরই নাঈমের মামাকে ফোন দিয়ে অকথ্য ভাষায়
গালিগালাজ করেছে। সে নাকি চট্টগ্রাম যাওয়ার আগে দারোয়ানকে বলে দিয়েছে যে নাইমের বাসায় যদি কোনো মেয়ে নিয়ে আসে তবে সাথে সাথে আমাকে জানিয়ে দিতে। তার নাকি আগে থেকেই সন্দেহ ছিল সে বাসা থেকে গেলেই নাইম আমাকে বাসায় নিয়ে যাবে। নাইমের ঘরে আমি 5 মিনিটও থাকতে পারলাম না রে। নাইম আমাকে আটকানোর চেষ্টা করার আগেই আমি দৌড়ে চলে এসেছি। বেলার ভীষণ মন খারাপ। আজ বিকেলে পার্কে হাঁটতে যেতে চাচ্ছে না। দুপুরে শাশুড়ি ধমক খেয়ে এখনো হজম করতে পারেনি। কেঁদে যাচ্ছে বেলা। ফোনটাও বন্ধ করে রেখেছে নাইম সে ফোন দেবে বলে। রাত 12টার মতো বেজে গেছে। সে নাইম কোনো টেক্সট দিয়েছে কিনা সেটা চেক করতে বেলা মাত্রই ফোন অন করছে, কিন্তু নাইম টেক্সটের পাশাপাশি আরেকজনের নাম্বার থেকে টেক্সট এসেছে। সে টেক্সট দেখেই বেলা যেন খুশিতে লাফিয়ে উঠল। পার্কে সেই রাবেয়া আন্টি টেক্সট দিয়েছে, আজ বিকেলে পার্কে কেন আসনি? তোমার জন্য একজন এসেছিল, কল দিয়ে ফোন বন্ধ, পেয়েছিলাম তোমার। বেলার চোখ মুখ থেকে যেন খুশি ঝরে পড়ছে। আজ বেলা চরম দুঃখে মাঝেও সুখ। হয়তো বেলা প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে, তাই আজ বেলা এত খুশি। সেই দিন পার্কে রাবেয়া আন্টি শুধু বেলার ফোন নাম্বার নিয়েছিল, তাই বেলার ফোন বন্ধ পেয়ে উনি আমাকে আর ফোন দিতে পারেনি। বেলা বারবার আন্টির টেক্সট পড়েছে আর আমাকে বলছে, তানি আমার জন্য একজন এসেছিল। আমার প্রতীক্ষার মনে হয় শেষ হচ্ছে রে। রাতে বেলা পার্কে সেই রাবেয়া আন্টিকে টেক্সট করে রেখেছে, আগামীকাল দেখা হবে, আমি আসবো, চিনবো আমার আপনজনকে। সারা রাত বেলা আর ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। একটু পর পর সে টেক্সট পড়ছে আর আমাকে ডেকে বলছে আমার জন্য একজন এসেছিল রে। সকালে হতেই রাবেয়া আন্টির সাথে বেলা কথা বলছে। দুপুরে লাঞ্চের পর থেকে বেলা পার্কে আসার জন্য ব্যস্ততা শুরু করে দিয়েছে, অথচ রাবেয়া আন্টি বলেছে কেউ বিকেলে আসতে। বেলার অত্যাচারে সেই বিকেল 3টা থেকে পার্কে এসে বসে আছি। আসরের আজান হয়ে গিয়েছে, হয়তো একটু পরে রাবেয়া আন্টি আসবে। আমার বেঞ্চে বসে অপেক্ষা করছি। বেলা একটু পর পর পানি খেয়ে যাচ্ছে। উত্তেজনা, উৎকণ্ঠা, অস্থিরতা। বেলা শুধু এদিক সেদিক পায়চারি করছে। যাই হোক, বেলা আন্টিকে দেখে যাচ্ছে, সাথে বোরকা পরা মুখ ঢাকা একজন ভদ্রলোক আছেন। বেলা দূর থেকে দেখেই হাঁপাতে হাঁপাতে মহিলার সামনে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি আমার কে হন? ভদ্রমহিলা কোনো উত্তর না দিয়ে বেলাকে বেঞ্চে বসার ইশারা দেয়। মহিলা প্রায় বেলার মতোই লম্বা, চোখ দুটো বোরখার ভিতর থেকে বেলার চোখের মতোই দেখাচ্ছে। বেলা ভদ্রমহিলাকে বলছে, আপনার মুখটা একটু খুলুন, আমি একটু আপনাকে দেখব। ভদ্রমহিলা ওনার মুখ খুলল না। উনি বেলার কাছে থেকে ওর পুরো জীবন কাহিনী শুনছে, কিন্তু তারপর ওনার মুখটা একটু দেখাচ্ছে না। এবার ভদ্রমহিলা বেলাকে আদেশের সুরে বলে, তুমি আমার সাথে বাসায় চলো, যেখানে তোমার সাথে পরিচিত হব। ভদ্রমহিলার কঠোরতা দেখে বেলা বেশ দ্বিধায় পড়ে গেছে। তারপর মহিলা তার মুখে দেখায়নি। বেলা মহিলাকে জিজ্ঞেস করছে, বাসায় কেন যাব? এখানেই তো বলতে পারেন আপনি আমার কে হন। বাসায় নিয়ে তোমাকে শনাক্ত করার চেষ্টা করব, চলো আমার সাথে। ভদ্রমহিলার কাছ থেকে উত্তর এলো। বেলা দ্বিধায় পড়ে গিয়ে হয়তো ভাবছে, সত্যি কি এই মহিলা আমার কেউ, নাকি কোনো বিপদে পড়তে যাচ্ছি। মহিলা তার মুখটা তো আমাকে দেখাতে দিচ্ছে না। দ্বিধা সত্ত্বেও বেলা রাজি হলো ওনার বাসায় যেতে। রাবেয়া আন্টি চলে গেলেন। আমার ভদ্রমহিলা গাড়িতে করে ওনার বাসায় চলে এসেছে। উনি আমাদেরকে বসতে দিয়ে হালকা খাবার দিলেন। আম কিছু খাচ্ছি, কিন্তু চরম উৎকণ্ঠা। বেলা কিছুতেই খেতে পারছে না। বাসার ভিতরে আরো কয়েকজন গলার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু ওই আন্টি ছাড়া আর কেউ আমাদের সামনে আসেনি। আর আন্টিও কখনো মুখ খোলেনি, বোরকা পরেই আছে। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। কোথায় এসেছি আমরা? কেন ভুল জায়গায় এসে পড়িনি তো? পরিবারে হারানো কেউকে ফিরে পেলে তো মানুষের ভিড় লেগে যাওয়ার কথা। তাহলে এরা এমন কেন? এরা কি তাহলে বেলার কেউ না? ওইদিকে বেলা চির প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাচ্ছে ভেবে সে উত্তেজনার ছোপা থেকে একবার উঠছে, আর একবার বসছে, আর একবার উঠবে পায়চারি করতে। বেশ ছটফট করছে বেলা। কখন পরিচয় হবে ওর আপনজনের সাথে? যাই হোক, এতক্ষণে একজন ভদ্রমহিলা এসেছেন
ভিতরের রুম থেকে বেলা চরম উত্তেজনা মহিলাকে দেখেই এক লাফে উঠে দাঁড়িয়েছে। বয়স্ক মহিলা খুবই স্বাভাবিকভাবে বেলাকে বসার ইশারা দিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করে, তোমার নাম? বিলাসী চৌধুরী বেলা। বয়স কত তোমার? এখন প্রায় 24.5। তোমার বাম হাঁটু দেখতে চাই। আমি দেখাতে পারবে? বেলা কিছুটা হতভম্ব হলে কিছু একটা চিন্তা করে মেনে নিল। ঢিলেঢালা কাপড় পরে এখন বেলা ক্যান্সারের কারণে চিকনো হয়ে গেছে খুব। সালোয়ারে হাঁটুর উপরে উঠিয়ে হাঁটু দেখানো কোনো ঝামেলা না। জি, বাম হাঁটু দেখাচ্ছে বলে এক টান দিয়ে বেলা সালোয়ার হাঁটুর উপরে তুলে ফেলল। বেলা হাঁটু জন্মের দাগ দেখে ভদ্রমহিলা বেলাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, তোমার প্রতীক্ষায় আছি, আজও বেঁচে আছি শুধু তোমার প্রতীক্ষা। আমি ছিলাম। এদিকে উনি কে সেটা জিজ্ঞেস না করে বেলা কেঁদে যাচ্ছে পাগলের মতো করে। সেই ভদ্রমহিলা ও বেলা চিৎকার শুনে ভিতরের রুম থেকে আরো বেশ কয়েকজন মানুষ চলে এসেছে। যে ভদ্রমহিলা আমাদের এই বাসায় এনেছে উনি এবার মুখ খুলে কেঁদে যাচ্ছে।